আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ থেকে জুবাইদা সামিহা খাতুন বলছি। কেমন আছো তোমরা? একাদশ শ্রেণীর নতুন ছাত্রীরা, তোমাদের আজকে আমার প্রথম ক্লাস। এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমাদের এই গার্হস্থ্য বিজ্ঞানে কি কি পড়া আছে, দুটো পত্রে কি কি আমরা পড়ব, গার্হস্থ্য বিজ্ঞান পড়লে আমাদের কি হতে পারে, কি লাভ আছে, আমরা সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম। আজকে আমি প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা আছে গৃহ ব্যবস্থাপনা, সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। গৃহ ব্যবস্থাপনা আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে সাধারণভাবে আমরা আমাদের যে মৌলিক চাহিদা আছে তার প্রধান হচ্ছে তিনটি। একটি হচ্ছে খাদ্য, আরেকটি হচ্ছে বস্ত্র এবং বাসস্থান। এই 3 নম্বর যে বাসস্থান, সেই বাসস্থানটা হচ্ছে গৃহ। আর এই গৃহটা যদি ঠিক থাকে, যদি গৃহর প্রতিটা জিনিস ঠিক রাখা যায়, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে গৃহ কি? গৃহ আমার লক্ষ্য, আমার পরিতৃপ্তি, আমার আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য যা কিছু প্রয়োজন তার সবটাই এই গৃহ থেকে আমরা প্রাথমিকভাবে পেয়ে থাকি। এবং যখন প্রাথমিকভাবে আমরা এই জায়গাটায় পাই, তখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি এবং আমাদের কিছু জিনিস যা প্রতিনিয়ত আমাদের জীবনে প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো এই অধ্যায়টা করতে চাই। আমরা এখানে পাব ব্যবস্থাপনা। মানুষের জীবনে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় ব্যবস্থাপনা প্রয়োজন আছে। দ্যাট মিনস ম্যানেজমেন্ট। আমাদের মা দাদি এরা কি ম্যানেজমেন্ট করে এসেছিল? না, তবে তারা দেখে শিখেছিল। যারা দেখে শিখে তাদের অভিজ্ঞতা পড়ে শেখার থেকেও বেশি। তারপরও পড়াটা থাকলে ধরতে সুবিধা হয়। নিজের থেকে নিজের মানের সঙ্গে নিজের লক্ষ্যকে স্থির করে সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে পরিবর্তন, পরিমার্জন করে হলেও আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সেই ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপনাও একটা বিরাট ফ্যাক্ট হয়ে দাঁড়ায় প্রতিটা মানুষের জীবনে। আজকে আমরা সেই গৃহ ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে কিছু কাঠামো দেখাবো, যেমন গৃহ ব্যবস্থাপনার সাধারণ কাঠামো এবং কিছু বিশেষ বিশেষ অর্থনীতিবিদের কাঠামোগুলো তোমাদেরকে দেখাবো। ম্যানেজমেন্ট কাঠামো, গৃহ ব্যবস্থাপনার কাঠামো। এই কাঠামোগুলো তোমরা যদি একটু খেয়াল করো আর আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের ভিতরে এই গৃহ ব্যবস্থাপনার সম্পর্কে যে কাঠামোটা আছে এবং ধারণাটা আছে, এটা তোমাদের প্রাথমিকভাবে হয়ে যাবে এবং ভালোভাবেই হবে যদি তোমরা ক্লাসটাকে একটু মনোযোগ সহকারে দেখো। তোমরা অনেকেই হয়তো বই কিনেছো, অনেকে বই কেনোনি। অনুরোধ রইল বইটা তাড়াতাড়ি কিনে ফেলো। যত তাড়াতাড়ি তুমি বই কিনবে, তত তাড়াতাড়ি কিন্তু সম্ভব হবে তোমাদের এই জিনিসগুলো দেখার এবং পড়ার। বই সম্পর্কে তোমরা অফিসে ফোন দিতে পারো, অফিসে ফোন দিয়ে জানতে পারো বা ভর্তি কমিটির কাছ থেকেও জানতে পারো। তাছাড়া তোমরা যেহেতু ফেসবুকে আছো, তোমরা আমাকে ফোন দিতে পারো, আমি তোমাদেরকে বইয়ের নামটি বলে দেবো। ঠিক আছে, তাহলে আসি। আমরা তোমাদের এখন যে কাঠামোটা দেখাচ্ছি সেটা গৃহ ব্যবস্থাপনার একটা সাধারণ কাঠামো। এই কাঠামো দিয়েই আমরা দেখব গৃহ ব্যবস্থাপনার কোন অর্থনীতিবিদ কি বলেছেন। ঠিক আছে, আসো তাহলে আমরা কাঠামোটা দেখি। তোমরা এখন যেই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা সাধারণ যে ধারণা কাঠামো আছে গৃহ ব্যবস্থাপনা, সেই কাঠামোটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে কয়েকজন গার্হস্থ্য অর্থনীতিবিদ যারা এই গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তাদের 2-1টি সংজ্ঞা তোমাদেরকে আমি বলছি। দেখো এই ডায়াগ্রামের সঙ্গে তাদের মিল আছে। আগে আমি তোমাদেরকে সংজ্ঞাগুলো বলছি, তারপরে এই ডায়াগ্রামের সঙ্গে তার মিলগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গার্হস্থ্য অর্থনীতিবিদ, মার্কিন একজন অর্থনীতিবিদ আছেন, তিনি গ্রস এবং ক্যান্ডেল, এরা দুজন।
গার্হস্থ্য অর্থনীতিবিদের গৃহ ব্যবস্থাপনার যে সংজ্ঞা দিয়েছেন তাদের মতে হচ্ছে গৃহ ব্যবস্থাপনা একটি মানসিক পদ্ধতি যার মাধ্যমে পরিবার পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে মানবীয় ও বস্তুগত সম্পদ ব্যবহার করে উদ্দেশ্য অর্জন করে। তার মানেটা হলো যে গৃহে যে পরিবার আছে সেই পরিবার তার যে গৃহ ব্যবস্থাপনার ব্যাপারটা কী দিয়ে করবে, তিনি তার পরিবারের যেই লক্ষ্য অর্জনের জন্য বা যেটাই তিনি করতে চান সেই কাজটা তিনি পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের মাধ্যমে মানবীয় এবং বস্তুবাচক সম্পদ দিয়ে তার উদ্দেশ্য অর্জন করবেন। এদিকে আরেকজন নিকেল এবং ডর্সি, তারা বলেন গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনযাপনের প্রশাসনিক দিক বলেছেন নিকেল এবং ডর্সি। তাদের মতে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। রাইস কি বলেছেন? রাইস কিন্তু গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করেছেন। তিনি বলেন পরিবার চাহিদার পরিতৃপ্তির জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করে হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। এখন তোমরা ডায়াগ্রামটা দেখো। প্রথমে উপরে কি আছে? গৃহ ব্যবস্থাপনা। তার কি কাজ? তার কাজ হচ্ছে যে কাজটা তিনি করতে চান সেটা হচ্ছে কর্ম পদ্ধতির সমষ্টি, তাকে আগে এক করতে হবে। দেখো, যদি আমি চিন্তা করি যে তুমি এসএসসি পাস করেছো, কলেজে ভর্তি হয়েছো, তোমার লক্ষ্য এইচএসসিটা খুব ভালোভাবে কমপ্লিট করা এবং ভবিষ্যতে তুমি নির্দিষ্ট কোনো একটি অধ্যয়ন করার ইচ্ছা পোষণ করো এবং সেই ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠা পেতে চাও, তাহলে তোমার লক্ষ্য হচ্ছে, একদম নিচে দেখো লক্ষ্য আছে, তাহলে তোমার লক্ষ্য হচ্ছে তুমি যেই জায়গায় নিজেকে দেখতে চাও, যেখানে ভবিষ্যতে তুমি যা হতে চাও সেই লক্ষ্যটা, এই লক্ষ্যটা অর্জন করতে তোমাকে কি ব্যবস্থাপনা করতে হবে? গৃহ ব্যবস্থাপনার এই যে তুমি যেই লক্ষ্যটায় যেতে চাচ্ছ তার প্রথম দিকে হচ্ছে কর্মপদ্ধতির সমষ্টি। এখানে কর্মপদ্ধতির সমষ্টি দুটো জায়গা তোমাকে হেল্প করবে, একটা হচ্ছে মানসিক আর একটা হচ্ছে শারীরিক। মানসিক দিক থেকে তুমি সম্পূর্ণরূপে চিন্তাভাবনা করেছো, যে কারণে তুমি এই কলেজে ভর্তি হয়েছো, পড়াশোনা শুরু করেছো। শারীরিকভাবে তুমি এখানে নিজেকে ইনভলভ করেছো। এবার দেখো, তুমি যেই লেখাপড়াটা করতে চাচ্ছ তার জন্য প্রথমে তোমাকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অনলাইন ক্লাস থেকে জিনিসগুলো বুঝে নিতে হবে, বই খাতাগুলোকে যথাযথ ব্যবহার করতে হবে, সংগঠন করতে হবে, এই সমস্ত জিনিসগুলোকে জোগাড় করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যেই সময়ের ক্লাসগুলো আছে সেইগুলোকে সেই সময়ে নিতে হবে, প্রয়োজনে অন্য সময়েও আমি সেটা ব্যবহার করতে পারি সেটাও দেখতে হবে। যখন তুমি তোমার নিয়ন্ত্রণের মধ্যে তুমি নিজেকে নিয়ে আসলে তখন এই তিনটা কাজের সঙ্গে সঙ্গে তোমার একটা মূল্যায়ন হলো। কি মূল্যায়ন হলো? তোমার এই মূল্যায়নটা করতে যে তোমাকে সম্পদের ব্যবহার করতে হচ্ছে। কোন সে সম্পদ? একটা হচ্ছে বস্তুবাচক সম্পদ আর একটা হচ্ছে মানসিক সম্পদ। বস্তুবাচক সম্পদ এখানে কি কাজে লেগেছে? তোমার টেবিল চেয়ারে বসে থাকো বা তুমি নির্দিষ্ট একটা পড়ার জায়গা করেছো, সেই জায়গাটা যে বই খাতা পেন্সিল ব্যবহার করেছো সেগুলো সবই কিন্তু তোমার বস্তুবাচক সম্পদ তুমি ব্যবহার করেছো। পাশাপাশি মানবীয় সম্পদ কি ব্যবহার করেছো?
তোমার জ্ঞানকে করেছো, তোমার দক্ষতাকে করেছো, তোমার বুদ্ধিকে লাগিয়েছো, তোমার শক্তিকে লাগিয়েছো। এই জিনিসগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না, যা তোমার ভেতরেই আছে সেই জিনিসগুলোকে তুমি কাজে লাগিয়েছো। কাজে লাগানোর পরে কিন্তু তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। এই পুরো ঘটনাটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা, বা শুধু ব্যবস্থাপনাও বলা যেতে পারে। আমরা গৃহ ব্যবস্থাপনা পড়ছি বলে আমরা বলছি গৃহ ব্যবস্থাপনা, কিন্তু মূলত ইটস এ ম্যানেজমেন্ট। আমরা ব্যবস্থাপনা যে কোনো জিনিসের, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে আমরা এই জিনিসটা করতে পারি। এরপরে দেখো, তোমাদেরকে পরবর্তী ডায়াগ্রাম দেখাচ্ছি। তোমরা এখন যেই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্কেলেটরের ডায়াগ্রাম। স্কেলেটরের মতে গৃহ ব্যবস্থাপনা আচরণধর্মী ও মানব প্রকৃতির ভিত্তি। তার মতে গৃহ ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের মধ্যেই সম্ভব। সিদ্ধান্ত গ্রহণ শুধু মানসিক প্রক্রিয়া নয়। মানসিক প্রক্রিয়ায় যে কেবলমাত্র সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে তা কিন্তু নয়। এটা সংগঠনের কিছু কায়িক প্রক্রিয়াও প্রয়োজন আছে। আবার সিদ্ধান্ত বাস্তবায়নে মানসিক এবং শারীরিক ক্রিয়াকলাপের পরও কিন্তু প্রয়োজন আছে। এই যে আমরা শারীরিক এবং মানসিক ক্রিয়াকলাপ যদি না দিই, তাহলে কখনোই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার মানে আমার যে ম্যানেজমেন্ট সেই জিনিসটা সম্পূর্ণ হবে না। আচরণবিদদের মতে মানুষের মানসিক কার্যকলাপ ও শারীরিক শক্তি ছাড়া ব্যবস্থাপনা সংঘটিত হয় না। তোমরা দেখো স্কেলেটরের এখানে যেই ডায়াগ্রামটা দেয়া আছে বা কাঠামোটা দেয়া আছে, সেখানে ব্যবস্থাপনা সমান সমান সিদ্ধান্ত গ্রহণ কথাটা বলা আছে। এই যে ব্যবস্থাপনা মানে কি, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। কি সিদ্ধান্ত? যদি তাৎক্ষণিক আমরা লক্ষ্য অর্জন করতে চাই, আমরা লক্ষ্যর সময় আমরা তিনটা ভাগ করব। এই মুহূর্তে শুধু খেয়াল রাখো, তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে আজকের ক্লাসটি ভালো করে বুঝে পড়া। তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের ক্লাসটি আমি ঠিক মতন ক্লাস করব এবং বোঝার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে আমার কি সমস্যা অনুধাবন করতে হবে, আমার কি সমস্যা আছে। আমার যদি বইটা একবার রিডিং করা থাকে, যেই চ্যাপ্টারটা আমি পড়ছি সেই চ্যাপ্টারটা যদি আমার একবার দেখা থাকে, তাহলে কি হবে, তার ভিতরে কোথায় কোন সমস্যা আছে বা নেই, বা কোন জায়গাটা আমি বুঝতে পারছি কি পারছি না, সেই জায়গাটা কিন্তু আমি অনুধাবন নিজে করতে পেরেছি। তারপরে সকল সমাধানের একটা পর্যবেক্ষণ আছে, এবং সেই পর্যবেক্ষণের মাধ্যমে আমি কিন্তু একটি সমাধান বেছে নিয়েছি। হতে পারে অনলাইন ক্লাসে আমি পুরো পড়াটা নাও বুঝতে পারি, তাহলে আমি কি করব, সরাসরি ক্লাসে যেখানে প্রশ্ন করা যায়, না বুঝলে আবারও জেনে বোঝার চেষ্টা করা যায়, সেই ক্ষেত্রে অনলাইন ক্লাসে সবসময় তা সম্ভব হয় না। তোমরা এখন রেকর্ডিং ক্লাসটা করছো, যদি জুম ক্লাস বা সরাসরি ক্লাসও হয়, সেই ক্ষেত্রে তোমরা 10 জন প্রশ্ন করলে জুম ক্লাসের সমস্যা হয়ে যায়। ঠিক তেমনি অনলাইনের অন্য পদ্ধতিতেও তোমরা মেসেজ করবে, তবে আমি উত্তরগুলো দেব, কিন্তু সরাসরি ক্লাসটা কিন্তু সরাসরিই থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমার সমাধান কি হতে পারে, আমি ক্লাসটাকে যদি ভালো করে দেখি এবং আমি একটি সমাধান নিতে পারি যে আমি যেই জায়গাগুলো বুঝিনি, আমি ম্যাডামের আইডিতে ঢুকে প্রশ্নগুলো করে দিতে পারি যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমাকে এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিন। হতে পারে সেটা পার্সোনালি আমাকে মেসেঞ্জারে ফোন করে বুঝে নেওয়া যেতে পারে, অথবা অনলাইনেই তোমরা প্রশ্ন যেটা করেছো পরবর্তী ক্লাসে আমি সেটা তার উত্তর দিয়ে দিতে পারি। এবার দেখো, যেই সিদ্ধান্তটা আমি নিয়েছি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন যখন আমি করতে যাব, তখন কি কি কাজ করতে হবে। আমাকে কাজটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সুসংহত করতে হবে, তারপরে বাস্তবায়ন করতে হবে এবং পুরো জিনিসটাকে একটা সংগঠনের মধ্যে নিয়ে আসতে হবে। এই ছিল স্কেলেটরের প্রদত্ত যে গৃহ ব্যবস্থাপনার
ধারণা কাঠামো। এবার আসি আমরা পরবর্তী ধারণা কাঠামোতে। এইবার যে কাঠামোটা তো আমরা দেখতে পাচ্ছি, খুব কঠিন বলে মনে হচ্ছে কি? আসলে কঠিন কিছুই না। যখন ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দেব দেখবে সবচেয়ে সহজ এটাই। নল একজন অর্থনীতিবিদ, তিনি বলেছেন অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ গ্রহণযোগ্য পারিবারিক মূল্যবোধ লক্ষ্য অর্জনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ও সৃজনশীল চিন্তা দ্বারা যুক্তিপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে পরিবারে দৈনন্দিন কাজ সম্পূর্ণ করতে যা করে তাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তাহলে তার কথায় কি দাঁড়ালো? যে অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ, আমরা কোনো না কোনো সামাজিক পরিবেশে আছি, সেই পরিবেশের একটা অর্থনৈতিক কাঠামো আছে। তোমরা খেয়াল করেছো কিনা, প্রত্যেকটা এলাকার কিছু অর্থনৈতিক কাঠামো আছে। যদি আমরা ধরি মূল যে রাস্তাটা আমাদের আছে পল্লবীর, তার আমাদের কলেজটা যেই পারে, এই পারের অর্থনৈতিক অবস্থার সঙ্গে বিপরীত পারের যারা আছেন তাদের অর্থনৈতিক অবস্থার পার্থক্য আছে। আবার যারা মূল রাস্তার কাছাকাছি আছেন তাদের অর্থনৈতিক অবস্থার সঙ্গে যারা আমাদের কলেজের সামনের যে এলাকাটা সেখানেও কিন্তু অর্থনৈতিক কাঠামোর কিছু পরিবর্তন আছে। এই যে অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশের যে গ্রহণযোগ্য পারিবারিক মূল্যবোধ, প্রতিটা মানুষেরই কিন্তু মূল্যবোধ আলাদা হয়, সেই হিসেবে তাদের লক্ষ্য আলাদা হয়। এই মূল্যবোধ এবং লক্ষ্য অর্জনের জন্য আমাদের কিছু বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে হয়। বর্তমানে যদি আমরা যে তাৎক্ষণিক লক্ষ্যটার কথা বলছি, আজকের পড়াটা, এখানে বৈজ্ঞানিক পদ্ধতি নিশ্চয়ই ব্যবহৃত হচ্ছে। তোমরা অনলাইনে ক্লাস করছো, বৈজ্ঞানিক পদ্ধতি এবং সৃজনশীল চিন্তা। অবশ্যই কোনো না কোনো ব্যক্তি সৃজনশীল চিন্তা করেছিলেন বলেই এই অনলাইনের ব্যবস্থাটা আজকে বেরিয়ে এসেছে। তাহলে এই সৃজনশীল চিন্তা এবং বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে যখন যুক্তিপূর্ণ একটা সিদ্ধান্তের মাধ্যম হবে, তখন সেই মাধ্যমে পারিবারিক যে দৈনন্দিন কাজ সম্পূর্ণ করব আমরা, তাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। দেখো এবার কাঠামোর দিকে আমরা একটু তাকাই। উপরে কি লেখা আছে? গৃহ পরিচালনা হলো একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হয়? পরিকল্পনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয় এবং মূল্যায়ন করা হয়। এই তিনটি করে কি, কোথায় এই তিনটা কাজে লাগে? লাগে হলো পারিবারিক সম্পদ ব্যবহার করা হয়। এই সম্পদ ব্যবহার করতে আমাদের এই তিনটা জিনিসের কাজ করতে হয়। কিন্তু এখানে কিন্তু আমরা বলেছি যে সাধারণ কাঠামোতে বলেছিলাম বস্তুবাচক কিছু এবং মানসিক কিছু জিনিস এখানে যোগ হবে। দেখো বস্তুগত সম্পদ আসে, অর্থ আসে, শক্তি আসে, সময় আসে, আসে বিভিন্ন উৎপাদন এবং নির্ভরশীলতা আসে, আসে সমাজের যে প্রদত্ত সুযোগ সুবিধা আছে সেটা আসে, জ্ঞান আসে, দক্ষতা আসে। এই সবগুলো জিনিস যখন আমরা পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রণ করি, তার ফলে আমরা একটা মূল্যায়ন করতে পারি। আমার সারা দিনের এই কাজগুলো করার পরে কি পেলাম, তখন আমরা একটা লক্ষ্য অর্জনের জন্য যেতে পারি। দেখো আজকের ক্লাসটাকেই যদি তুমি ধরো, তাহলে তোমার লক্ষ্য যদি হয় আজকের ক্লাসটাকে ভালো করে বোঝা, তাহলে বস্তুবাচক বস্তুগত সম্পদ তুমি ব্যবহার করেছো, অর্থ ব্যবহার করেছো। বলতে পারো অর্থ কোথায় দিলাম? এই যে অনলাইনে ক্লাস করছো, এই অনলাইনটা ব্যবহার করতে তোমাকে অর্থ ব্যবহার করতে হচ্ছে। যে বই খাতাগুলো ব্যবহার করেছো সেখানেও অর্থের ব্যাপার আছে। এই সবগুলো অর্থের ব্যাপার আছে। তোমার শক্তি, তোমার সময়, তোমার দক্ষতা, তোমার জ্ঞান, সব জিনিস কিন্তু তুমি এখানে ব্যবহার করে তবেই কিন্তু তুমি একটা জায়গায় পৌঁছাতে পেরেছো। তাহলে কি বলবো,
গৃহ ব্যবস্থাপনা হলো একটি শারীরিক ও মানসিক প্রক্রিয়া। পরিকল্পনা তৈরি, বাস্তবায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন বা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পারিবারিক সম্পদসমূহ ব্যবহার করে পরিবারের মান ও মূল্যবোধ বজায় রেখে নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানোকেই গৃহ ব্যবস্থাপনা বলে। মূল কথা তাহলে আমরা এসে এটাতেই ঠেকলাম বা এই জায়গায় এসেই আমরা পৌঁছালাম যে আমাদের গৃহ ব্যবস্থাপনা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক প্রক্রিয়া দিয়ে আমার যে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সংগঠন, মূল্যায়ন বা সিদ্ধান্ত গ্রহণ যাই আমি করি না কেন সেইটাকে আমার পারিবারিক সম্পদসমূহ ব্যবহার করে আমার পরিবারের মান এবং মূল্যবোধকে সামনে রেখে একটা নির্দিষ্ট লক্ষ্যে যখন আমি পৌঁছাতে পারছি তখনই সেটাকে আমরা গৃহ ব্যবস্থাপনা বলতে পারছি। আমরা এতক্ষণ যে তিনটা ডায়াগ্রাম দেখলাম, এই তিনটা ডায়াগ্রামে আমরা কি বুঝতে পেরেছি? গৃহ ব্যবস্থাপনা আসলে মূলত কি? মূলত গৃহ ব্যবস্থাপনার যারাই যেই সংজ্ঞাটা দিয়ে থাকেন না কেন সংজ্ঞাগুলোকে একদম ভালো করে মুখস্থ করতে হবে, কারণ সংজ্ঞা কখনো ভুল করলে চলবে না। সংজ্ঞাগুলোকে পারফেক্টলি লিখলে একদম প্রপার নাম্বারটা পাওয়া যাবে। তোমাদের সৃজনশীল প্রশ্নের 1 নাম্বার যে প্রশ্নটা থাকে, যে ক থাকে সেখানে 1 নাম্বার থাকে, খতে 2 নাম্বার থাকে। এই ক এবং খর এই 3 নাম্বার পাওয়াটা খুবই সহজ। তোমরা এই সংজ্ঞাগুলোকে যদি মাথায় রাখতে পারো, ঠিক মতো রাখতে পারো, ম্যাক্সিমামই প্রশ্নটা আসে গৃহ ব্যবস্থাপনা কি, গৃহ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা লিখো। তুমি যদি শুধুমাত্র সংজ্ঞার কথা বলে তুমি যে কোনো একজনের সংজ্ঞা তুলে দিতে পারো, অথবা যদি 2 নাম্বারের জন্য প্রশ্নটা করে থাকে তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম তোমাকে 3 থেকে 4টি, যদি 2 নাম্বারের প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে মিনিমাম 3 থেকে 4টি সংজ্ঞা কিন্তু দিতে হবে। তাহলে আমরা সংজ্ঞাগুলো পেয়েছি, সংজ্ঞাগুলো আমরা বই থেকে আরেকটু ভালো করে দেখে নেব। আমি চেষ্টা করব আগামী ক্লাসে তোমাদের এই সংজ্ঞাগুলো আবার লিখে তোমাদেরকে পারফেক্টলি বোঝানোর জন্য, মানে বোঝানো বলতে ভুল হবে, মূল কথাটা হচ্ছে সংজ্ঞাটা যদি তোমরা বই কেউ কিনে না থাকো তাহলে সংজ্ঞাটা যাতে তোমরা লিখে নিতে পারো সেই জিনিসটা আমি চেষ্টা করব। আজকের ক্লাসে সম্ভব হলে আজকের ক্লাসেই করব, যদি না হয় আগামী ক্লাসে। তো যাই হোক, এই যে ডায়াগ্রামগুলো আমরা দেখিয়েছি এই ডায়াগ্রামগুলোকে যদি তোমরা ঠিক মতন দেখতে পারো, অনেকক্ষণ করে কিন্তু আমি একটা ডায়াগ্রাম দেখিয়েছি, একটি মাত্র উদ্দেশ্য যে ডায়াগ্রামটা দেখে তোমরা যাদের বই নেই তারা খাতায় এঁকে নিতে পারবে। আমার বিশ্বাস তোমাদের পক্ষে আঁকা সম্ভব হবে। তোমরা একটু পজ করে দিয়ে ওই জিনিসটা একটু এঁকে নিও, কারণ এই ডায়াগ্রামগুলো কিন্তু তোমাদের লেখার জন্য খুবই প্রয়োজন হবে। তাহলে গৃহ ব্যবস্থাপনা বলতে আমরা মূল জিনিসটায় কি এসেছি, যে আমাদের পারিবারিক গৃহ ব্যবস্থাপনার মধ্যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমার লক্ষ্য। লক্ষ্য কি? আমার যে আকাঙ্ক্ষা, আমার যে চাওয়া, আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা, যে জিনিসটাকে আমি পেতে চাই সেটা হচ্ছে আমার লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আছে সেই জিনিসগুলোকে আমি যে কাজে লাগাবো, আমার প্রথমেই হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য আমাকে নির্দিষ্ট একটি কর্ম পদ্ধতি নিতে হবে। আর সেই কর্মপদ্ধতিতে আমাদের দুটো জিনিস এসে কাজে লাগে। একটা হচ্ছে মানসিক দিক আর একটা হচ্ছে শারীরিক দিক। এই দুটো জিনিস যখন চলে আসে আমার সেই কর্মপদ্ধতিতে, তখন সেই কর্মপদ্ধতিটাকে আমি কি করি, আমি নিয়ন্ত্রণ করি, আমি সংগঠন করি, আমি প্রথমেই পরিকল্পনা করি। এই পুরো যে 3টা স্টেপ পার করার পরে আমি তাকে একটা মূল্যায়নের পথে নিয়ে আসি। আর এই মূল্যায়নটা করার আগে আমাদের কোন কোন সম্পদ ব্যবহার করি সেই জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয়। কি সম্পদ ব্যবহার করি? বস্তুবাচক আর একটা হচ্ছে শারীরিক সম্পদ।
বা মানসিক সম্পদ, আর একটা হচ্ছে বস্তুবাচক সম্পদ। এই দুটো সম্পদ ব্যবহার করে কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকি। এই হচ্ছে আমাদের গৃহ ব্যবস্থাপনার বেশ কয়েকটা সংজ্ঞা তোমাদেরকে বুঝালাম। তবে আমি তোমাদেরকে বারবার একটি কথা বলছি যে গৃহ ব্যবস্থাপনা এমনই একটা জিনিস যা প্রতিনিয়ত, প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে আমাদের জীবনে কাজে লাগে। এবং এই কাজে লাগার পেছনে কিন্তু সবচেয়ে বড় যে ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের এই পরিকল্পনা বলো, নিয়ন্ত্রণ বলো, সংগঠন বলো, যাই বলো না কেন, সবগুলো জিনিসকেই কিন্তু আমাদের এই ব্যবস্থাপনার মধ্যেই আছে এবং এই ব্যবস্থাপনার মাধ্যমেই আমরা আমাদের জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। আসো তাহলে এবার আমরা এই যে গৃহ ব্যবস্থাপনার যে একটা ধারণা কাঠামো পেলাম, এই মূল উদ্দেশ্যটা কোথায়, গৃহ ব্যবস্থাপনা আমরা কেন করব, এর কাজ কি, কি জন্যে আমরা এই গৃহ ব্যবস্থাপনাটাকে নিব এবং কিভাবে আমরা এর উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্য সম্পর্কে এখন আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য, যে বিভিন্ন পয়েন্ট আছে বা কোন কোন জায়গায় এর উদ্দেশ্য, সেই জিনিসগুলোর পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা আগে জানতাম বা পূর্বে আগে এই কথাটা ছিল যে গৃহ ব্যবস্থাপনা শুধু মানসিক প্রক্রিয়া, এছাড়া আর কিছুই না, শুধু মানসিক প্রক্রিয়া হিসাবেই কিন্তু গৃহ ব্যবস্থাপনাকে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে কিন্তু গৃহ ব্যবস্থাপনাকে শুধু মানসিক প্রক্রিয়া হিসাবে না, এটাকে একটা সাইকোমেটিক প্রক্রিয়াও বলা হয়ে থাকে, অর্থাৎ মানসিক প্রক্রিয়াদের দ্বারা পেশি সমূহকে দৈহিক গতি সঞ্চালন প্রক্রিয়া। তার মানে মানসিকভাবে আমরা যেই জিনিসটা চিন্তা চেতনা করে থাকি সেটাকেই আমরা আমাদের দৈহিক, তার মানে শারীরিক শরীর, নিজের শরীরটার যে পেশিসমূহ আছে সেই পেশিসমূহকে আমরা সঞ্চালন করে থাকি। আচ্ছা, এর উদ্দেশ্যটা কি? গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো কর্মমুখী আচরণ দিয়ে পরিবার তথা আমার দেশের কল্যাণ সাধন করা। মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার জ্ঞান দক্ষতা প্রয়োগ করে সফলতা অর্জন করে। এই সফলতাই জীবনকে বয়ে আনে কল্যাণে বা শান্তি বা সমৃদ্ধিতে। আমরা এই গৃহ ব্যবস্থাপনার অনেকগুলো উদ্দেশ্য সম্পর্কে এখন জানব। তার প্রথম উদ্দেশ্য হলো গৃহ ব্যবস্থাপনার স্তর বা পদ্ধতি সম্পর্কে ধারণা গঠন। ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায়, যেমন আমরা বলেছিলাম পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের মাধ্যমে মানবীয় ও বস্তুবাচক সম্পদকে ব্যবহারের সচেতনতা হওয়া বা এছাড়া বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নের দক্ষতা অর্জন করা। বিভিন্ন যে স্তরগুলো গৃহ ব্যবস্থাপনার, সেই জিনিসগুলো একটু মাথায় রাখো। এই একই কথা তোমাদের কাছে মনে হবে বারবার বলা হচ্ছে। আসলে মানুষ তো মানুষই, তাদের চিন্তা ভাবনা চেতনার স্তরগুলোও কিন্তু এক না, আলাদা। কিন্তু এই চিন্তা চেতনার স্তরগুলোকে যেই পদ্ধতিগুলোর মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাই হচ্ছে এই গৃহ ব্যবস্থাপনার কয়েকটি পয়েন্ট। যেমন কি বললাম একটু আগেই, কিন্তু আমি বলেছি, যেমন পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন, এই চারটি জিনিসকে বারবার আমাদেরকে ব্যবহার করতে হবে প্রতিটি ব্যবস্থাপনার উদ্দেশ্য অর্জন করার জন্য। এরপরে আছে সুষ্ঠু পারিবারিক জীবন গঠন। গৃহ এবং কর্মস্থল উভয় ক্ষেত্রেই কিন্তু সুবিধা অসুবিধা দুটোই থাকে। এই অসুবিধা দূর করে সুষ্ঠু পারিবারিক জীবন গঠনের মাধ্যমেই কিন্তু আমরা সাহায্য করতে পারি নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে নিতে। পরিবারের
প্রত্যেকটা পরিবারই কখনোই যে খুবই স্মুথলি থাকে তা না, অসুবিধা আসে। সেই অসুবিধাগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করে ফেলতে হবে এবং সেই অসুবিধাগুলোকে দূর করে একটা সুষ্ঠু পারিবারিক জায়গা করে নিতে হবে। সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। প্রতিদিন জীবনে বিভিন্ন সমস্যার আমাদের সামনে উপস্থিত হয়, সেইগুলোকে সমাধানের সচেষ্ট হওয়ার প্রয়োজন আছে। ধরে নাও আজকেই যদি কারো এই ক্লাসটা করতে যে কোনো সমস্যা হয়ে থাকে, যে ক্লাসের অনলাইন ক্লাসটা তুমি পাচ্ছ না, তোমার বাসায় ইলেকট্রিসিটি নেই, তুমি অনলাইনে ঢুকতে পারছো না, তাহলে এর একটা সমাধান করতে হবে। কিভাবে? এই মুহূর্তে পারলাম না, আমরা পরবর্তীতে ক্লাসগুলোকে দেখে নিতে পারি, কারণ প্রতিটি ক্লাসই কিন্তু রেকর্ড করা আছে। অথবা এই মুহূর্তে এমন কোনো বাসায় ঘটনা ঘটেছে যে কারণে আমার পক্ষে ক্লাস করা সম্ভব হলো না, তাহলে কি করতে হবে? সেই সমস্যার সম্পর্কে যদি আমি সচেতন থাকি, তাহলেও আমি আমার সমাধান করে নিতে পারব। এরপরে হচ্ছে সঞ্চয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সঞ্চয়ের প্রকারভেদ জেনে এতে উৎসাহিত হওয়া, অর্থ বিনিয়োগ করা এবং ঋণ যদি থাকে সেখানে গ্রহণ করার সচেতনতাও কিন্তু নিতে হবে। অর্থ প্রতিটা মানুষের চাহিদা অনুযায়ী সবসময় থাকে তা নয়, তাহলে সেই অর্থটাকে সঞ্চয়ের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি। গৃহ ব্যবস্থাপনার মধ্যে সঞ্চয়ের একটি কথা বারবার বলা হয়। আজকে তুমি যা আয় করতে পারছো বা তোমার পরিবার আজ যে আয় করতে পারছে, ভবিষ্যতে যে একই রকম আয় তোমার থেকে যাবে এমনটা নয়। যারা ব্যবসা করেন তাদের উত্থান পতন আছেন, আজকের আয় বেশি, কালকের আয় কম হতে পারে। যারা চাকরিজীবী তাদের একটা নির্দিষ্ট আয় আছে, সেই আয়ের বাইরে তারা কখনো যেতে পারেন না। সেই আয়ের মধ্যেই তাদের সঞ্চয়ের চিন্তা করতে হবে, কারণ একটা সময়ের পরে, নির্দিষ্ট একটি সময়ের পরে তার আর চাকরি থাকবে না। তাহলে সেই সময়ে তাকে কিভাবে ভবিষ্যতে চলতে হবে, সেই জিনিসটাও কিন্তু আমাদের এই গৃহ ব্যবস্থাপনার একটা মূল উদ্দেশ্য। এরপরে হচ্ছে পরিবেশ রক্ষা। পরিবেশের ভারসাম্য রক্ষা করা। গৃহের ভেতরে বাইরে একটা সুষ্ঠু এবং বাস উপযোগী যদি আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। আমরা বলি যে বাস উপযোগী পরিবেশ নেই, ওই ঢাকা খুব পলিউশন বেশি। দেখো একটা বড় একটা কঠিন সময় আমরা এখন পার করছি, সেটা কি করোনা। এই সময়ে লকডাউনের কারণে প্রকৃতি তার নিজস্ব রূপ খুঁজে পেয়েছে। যেই জায়গায় কখনো কোনো পাখি দেখা যেত না, সেখানে আমরা পাখি দেখতে পেয়েছি। আমরা জানতে পেরেছি পত্রিকায় হোক, খবরে হোক, বিভিন্ন জায়গায়, বা আমরা যারা ফেসবুক ইউজ করি তারা বিভিন্ন নিউজেও আমরা দেখেছি যে আমাদের সবচেয়ে বড় যে বিচ কক্সবাজার, সেটা তার পূর্ণ রূপ ফিরে পেয়েছে। তোমরা জানো কিনা জানি না, বর্তমানে কক্সবাজারের যে রূপটা আছে তা সত্যি একদম মনোহরণ করার মতন একটা পরিবেশ, যেখানে তোমার আগের প্রকৃতি আর এখনকার প্রকৃতি, যারা একটি বছর আগেও কক্সবাজার গিয়েছো তারা এবার যেও দেখতে পাবে সেই রূপটা আর নেই, আরও সুন্দর, আরও আকর্ষণীয়। তবে আমাদের নিজস্ব যেই যে পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে, ঘরে এবং বাইরে, ঘরের ভেতরে তোমার যদি ময়লা থাকে নিশ্চয়ই তোমার খারাপ লাগে, সেই ময়লাটাকে তুমি নিশ্চয়ই একটা নির্দিষ্ট জায়গায় ফেলো। প্রতিদিন পরিবেশ রক্ষা করার কর্মী আসে, তোমার বাসার ময়লাগুলো তুমি তার কাছে দিয়ে দাও, নিয়ে যায়। যদি তোমরা এই কাজটা না করে, আচ্ছা ঠিক আছে, হাতের যে ছোট্ট টুকরো কাগজটি আছে থাক, ফেলে দিলাম, আরেক জায়গায় তুমি হয়তো একটা কিছু করছো, আর থাক আমি এখানে রেখে দিলাম। যদি এইভাবে তুমি তোমার ঘরের ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখতে থাকো, তাহলে ঘরটাকে কিন্তু তোমার ময়লা এবং অপরিষ্কার হয়ে যাবে। অনেকেই তোমরা দেখতে পাবে জানালা দিয়ে জিনিস বাইরে ফেলে দেয়,
ভাবে আমার ঘর তো পরিষ্কার হলো, কিন্তু বাইরের পরিবেশটা কি পরিষ্কার রইল? না, রইল না। তাহলে ওটার এফেক্ট কে হবে? আমরাই হব, আমিই হব। অতএব এই পরিবেশগুলোকে কিন্তু ঠিক রাখতে হবে, যে জন্য বারবার বলা হয় পরিবেশ রক্ষার কথা। আর যত তুমি তোমার পরিবেশ রক্ষা করবে, তুমি ততই সুস্থ থাকবে। এরপরে আসো সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে, কারণ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সম্পদকে দক্ষতার সাথে যদি কাজ না করানো যায় বা ব্যবহার না করা যায়, তাহলে সম্পদ ব্যবহার মিতব্যয়ী হওয়া যাবে না। আর সম্পদের ব্যবহার যদি তুমি মিতব্যয়ী না হও, তাহলে কখনোই তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না। সম্পদ কিন্তু আমরা দুই ধরনের পেয়েছি, একটা বস্তুবাচক সম্পদ পেয়েছি আর একটা মানবীয় সম্পদ পেয়েছি। বস্তুবাচক সম্পদ বলতে প্রথমেই যেটা আসে সেটা আছে অর্থ। আর তুমি যদি মানবীয় সম্পদ বলো, তোমার জ্ঞান, দক্ষতা, তোমার সময়, তোমার চিন্তা, এই সবগুলো জিনিসই কিন্তু তোমার মানসিক সম্পদ। এই দুটো জিনিসকে যখন তুমি সুষ্ঠু ব্যবহার করবে, নিয়ন্ত্রণ করবে, তুমি যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবে, তখনই কিন্তু তুমি তোমার সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারবে। তোমার পড়ার জন্য তুমি অনেকেই আছে যে যারা প্রচুর পড়তে ভালোবাসে, আবার অনেকে আছে তেমন একটা পড়তে ভালো লাগে না। ঠিক আছে, যার পড়তে ভালো লাগে না সে যদি চিন্তা করো, তুমি যদি মানসিকভাবে তোমার মানসিক সম্পদকে কাজে লাগিয়ে তুমি যদি সময়কে নির্ধারণ করো যে আমি 24 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা পড়বো, 4 ঘন্টা আমি একটানা পড়বো না, কারণ প্রতিটা মানুষেরই 21 মিনিট পর পরই ব্রেন আর ক্যাচ করতে চায় না, তাকে একটু রিল্যাক্স দিতে হয়। তাহলে বলতে পারো একটানা 45 মিনিট কেন ক্লাস নিচ্ছি? কারণ এই সময়ের মধ্যেই তোমাদেরকে আমাদের সিলেবাসটাও শেষ করতে হবে, একটু কষ্ট তো এখানে করতেই হচ্ছে। যাই হোক, আমরা মাঝে মাঝে কিন্তু আমি অন্য কথা বলেও তোমাদের আকর্ষণটা নেবার চেষ্টা করছি। এই যে সম্পদ ব্যবহার করছি আমরা 24 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টাও এখন থেকে পড়ি, তাহলে আমরা জানি ভবিষ্যতে আমাদের রেজাল্ট খুবই ভালো হবে। আর যারা আরো 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 ভালো করতে চাও, তাদের আরেকটু সময় বাড়াতে হবে। তাহলে আমরা প্রাথমিকভাবে মোটামুটি যাদের একেবারেই পড়তে ইচ্ছা করে না, তাদের জন্য বলি যে তোমরা যদি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা নাও, কখনো আধা ঘন্টা পড়লে, কখনো 1 ঘন্টা পড়লে, যখন তোমার পড়তে ভালো লাগে বা তোমার ঘরের ভিতরে তুমি পরিবেশটা তৈরি করে নিতে পারছো, তারা কিন্তু সেই সময়টাই তোমার পড়াটাকে শেষ করে নিতে পারো। তোমার সম্পদের ব্যবহার তুমি তখনই করে ফেলতে পারো। এরপরে দেখো, গৃহ পরিকল্পনা নির্বাচনে সচেতন হওয়া। একটা আধুনিক জীবনযাপনের সঙ্গে যখন আমরা সঙ্গতি রেখে গৃহ পরিকল্পনা করি, তখন কিন্তু জমি নির্বাচন, বাড়ির নকশা প্রণয়ন, বিভিন্ন জায়গায় সচেতন হতে হয়। যেই জায়গাটা আমাদের নতুন জীবনে, যদি বাবা মার নতুন কোনো জমি কিনতে যান বা বাড়ি করতে যান, তাহলে সেই ক্ষেত্রে আমরা জিনিসগুলো নির্বাচনের প্রশ্ন আসবে। যদি আমার নির্দিষ্ট বাড়ি থেকেই থাকে, তাহলে সেটাকেই আমি একটু সুন্দর করে গুছিয়ে নেবার জন্য আমি পরিকল্পনাও করতে পারি। তাহলে এই গৃহ পরিকল্পনা এবং নির্বাচনের জন্য সচেতন হওয়ার প্রয়োজন আছে। আমার নিজের আয়, আমার আর্থিক অবস্থা, এগুলোকে চিন্তা করেই কিন্তু আমার গৃহ পরিকল্পনা করতে হবে। এরপরে আসি গৃহ নির্মাণে সচেতনতা তৈরি। গৃহ যখন নির্মাণ করা হয়, তখন অবশ্যই তার যে জিনিসগুলো ব্যবহার করা হবে, যে উপকরণগুলো ব্যবহার করা হবে, সেই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং সেই উপকরণগুলো যেন সত্যিকার অর্থে মানসম্পন্ন হয়, যা ব্যবহারের স্থায়িত্ব থাকে, সেই জিনিসগুলো কিন্তু সচেতন হতেই হবে। কর্মজীবী নারীদের সুষ্ঠু জীবনযাপন। তোমরা জানো, যারা কর্মজীবী আছেন মহিলা, তাদের জীবনটাকে যদি তুমি সুষ্ঠুভাবে সাজাতে না পারো, তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। একজন নারী ঘরে এবং বাইরে দুই জায়গায় কাজ করার ক্ষমতা রাখে। বর্তমানে আমাদের পারিবারিক জীবনের কিছু পরিবর্তন আসলেও সব জায়গায় যে পরিবর্তন এসেছে এমনটা বলা যায় না।
তবে কর্মজীবী নারীদের গৃহ এবং চাকরির উভয় ক্ষেত্রেই যখন অসুবিধা দূর করার জন্য যে সুষ্ঠু পারিবারিক জীবনযাত্রার সাহায্যের প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যই কিন্তু সাহায্য করতে পারে। একজন নারী যখন বাসায় থাকেন, তিনি যদি আমরা বলি হাউস ওয়াইফ বা গৃহিণী, তাহলে অনেকেই তাকে অবমূল্যায়ন করেন। কিন্তু আমি বলবো, তিনি যা করেন একজন কর্মজীবী মহিলার থেকে কোনো অংশে কম করেন না। তিনি হয়তো সরাসরি বস্তুবাচক অর্থ উপার্জন না করতে পারেন, কিন্তু মানসিক এবং যে শারীরিক সম্পদ ব্যবহার করে তিনি যেই সম্পদকে রক্ষা করেন, তা কোনো অংশেই কম নয় যিনি অর্থ উপার্জন করেন সেই নারী থেকে। কিন্তু যিনি অর্থ উপার্জন করতে বের হন, তাকে ঘরে এবং বাইরে দুই জায়গাতেই কাজ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে পরিবারের সদস্যরা যদি তাকে সহযোগিতা করে, তাহলে সম্ভব হয় তার বাইরে এবং ভিতরে কাজগুলো করার। আমি অনেক সময় অনেক মেয়েকে শুনি পারিবারিক কারণে ক্লাস ঠিক মতো করতে পারে না বা ক্লাসে আসা সম্ভব হয় না। আমি অনুরোধ করব পরিবারের সদস্যদের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। এই বাচ্চা একদিন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, অতএব তাকে পড়ার জন্য সময় দেওয়ার প্রয়োজন আছে। কর্মজীবী মহিলা যে কেবলমাত্র কর্ম করার ক্ষেত্রে বাইরে যান তা না, তোমরা যে পড়তে আসছো এটাও কিন্তু একটা কর্ম। আচ্ছা, এরপরে আসি আমরা মূল্যবোধের গুরুত্ব। লক্ষ্য স্থির করার ক্ষেত্রে পারিবারিক ও ব্যক্তিগত মূল্যবোধের গুরুত্ব দেয়া। আমরা প্রায়ই এই কথাটা বলি, মূল্যবোধ। আসলে মূল্যবোধটা কি, এই জিনিসটা আমাদের জানার খুব প্রয়োজন আছে। আমি একটু পরেই তোমাদের মূল্যবোধ কি সেই সম্পর্কে আরো ডিটেলসে যাব। তবে এতটুকু বলি, তোমার পরিবারের মান থেকেই তোমার মূল্যবোধটা স্থির হবে, এবং এই তোমার পরিবারের মান থেকে তুমি যখন একটা লক্ষ্য স্থির করেছো, সেই লক্ষ্যটা অর্জন করতে তোমার মূল্যবোধকে কাজে লাগিয়ে কিন্তু সামনে আগাতে হবে। এরপরে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হওয়া। পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালনের জন্য দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলা, প্রাকৃতিক যে দুর্যোগ প্রতিরোধ যে আছে সেই সম্পর্কে জানা এবং তা কার্যকর করার ভূমিকা কিন্তু রাখতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম একটু আগে যে পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেও কিন্তু তুমি তোমার পরিবেশকে রক্ষা করতে পারো। এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের সামান্য কিছু জিনিস কাজে লাগলেই হয়। অনেকের ভেতরেই আমাদের আছে যে কাজ করলে বুঝি ছোট হয়ে যেতে হয়। না, কাজ করলে কখনো কেউ ছোট হয় না। যখন আমরা ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাসে যখন আমরা নিজেরা কোনো জিনিস ব্যবহার করি, হয়তো চলতি পথে হাঁটতে হাঁটতে আইসক্রিম খেয়েছি, কাঠিটা রাস্তায় ফেলে দেই অথবা কাগজটা ফেলে দেই, না দিয়ে যদি আমরা একটু সময় হাতে রেখে কোথাও ডাস্টবিন বা নির্দিষ্ট স্থান পেলে যদি আমরা ফেলি, তাহলে কিন্তু আমার পরিবেশকে আমি রক্ষা করতে পারি। আমরা যখন কোনো চলতি পথে বাসে ট্রেনে চড়ি, তখন আমরা কি করি, বাসে যদি আমরা কোনো জিনিস খাই জানলা দিয়ে ফেলে দিচ্ছি, ট্রেনে যাচ্ছি জানালা দিয়ে ফেলে দিচ্ছি, না দিয়ে যদি আমরা একটা পাশে রেখে দেই তাহলে কিন্তু হয়ে যায়। তোমরা জানো কি না, অনেকেই জানো যে ইন্ডিয়াতে ইলেকট্রিক ট্রেন চলে। আমাদের বাংলাদেশে যেমন ইঞ্জিন ট্রেন, ইন্ডিয়াতে বেশিরভাগই কিন্তু ইলেকট্রিক ট্রেন চলে। আমাদের একদম পাশের দেশ, উন্নত দেশগুলোর কথা তো আরও উন্নত ব্যাপার, কিন্তু এই ইলেকট্রিক ট্রেনে মানুষ ঘন্টার পর ঘন্টা কিন্তু জার্নি করে। তারা খাওয়া দাওয়া করে, ডাব খায়, বাদাম খায়, অনেক জিনিস, ফলও খায়, কিন্তু সেই ডাবের খোসা বলো আর বাদামের খোসাই বলো, তারা কিন্তু কেউ ট্রেনের বাইরে ফেলে না, ট্রেনের ভেতরেই রেখে দেয়। এবং যখনই একটা স্টেশনে যে শেষ হয়, লাস্ট স্টপেজে কিন্তু ট্রেনটা পরিষ্কার হয়ে যায়, আবারও পুনরায় চালু হয়।
এই ক্ষেত্রে কি হয়, পুরো রাস্তাতে কোনো খারাপ জিনিস পড়ে না, এবং যদি পড়তো তাহলে কি হতো, ইলেকট্রিক ট্রেনের যদি কোনো জিনিস, ডাবের খোসা বা কোনো জিনিস পড়ে যায় তাহলে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তাহলে আমরা যদি নিজেরাই সচেতন হই, নিজেদের পরিবেশকে রক্ষা করার চেষ্টা করি, তাহলে চলতি পথে আমরা কোনো জিনিস ফেলবো না। আমরা কফ থুতু রাস্তায় ফেলি, জীবাণু ছড়াই, যদিও আমরা এই জিনিসটাকে একেবারেই মানি না, তারপরেও চেষ্টা করব আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য। আধুনিক সরঞ্জামের যত্ন এবং রক্ষণাবেক্ষণ। প্রতিনিয়ত আমরা কিন্তু আধুনিক জিনিসপত্র ব্যবহার করি। যেমন যদি আমাদের গ্যাস না থাকে, আমরা রাইস কুকার ব্যবহার করছি, ব্লেন্ডার ব্যবহার করছি, জুসার ব্যবহার করছি, বিভিন্ন রকম জিনিস আমরা ব্যবহার করছি, আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করছি, আমরা ব্যবহার করছি ইস্ত্রি, কাপড় আয়রন করছি। এই যে বিভিন্ন আমরা সরঞ্জাম ব্যবহার করি, আধুনিক সরঞ্জাম ব্যবহার করি, আমরা ফ্রিজ ব্যবহার করি, আমরা ডিপ ফ্রিজ ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন, সেই জিনিসগুলোকে যদি আমরা যত্ন না নিই তাহলে কিন্তু সেই যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে। অনেকেই আছে যারা বাড়িতে মেশিন ব্যবহার করে সেলাইয়ের জন্য। এই মেশিনেরও কিন্তু একটি যত্নের প্রয়োজন আছে। যদি তুমি সেই যত্নটা করতে না পারো তাহলে কিন্তু তোমার মেশিনটা বেশি দিন টিকে থাকবে না। তেমনি প্রতিটা জিনিসেরই যত্নের মাধ্যমে কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করতে পারব। জীবনযাপনের মান। জীবনযাপনের মান উন্নত করার জন্য কিন্তু আমাদের বিজ্ঞানের যে আবিষ্কার আছে তা জীবনে প্রয়োগ করতে হবে। আমাদের মান কি জিনিস, যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট মান থাকে, হয় সেটা ভালো হবে, না হয় মন্দ হবে, সুন্দর হবে অথবা অসুন্দর হবে, দামি হবে অথবা দাম কম থাকবে। প্রত্যেকটা জিনিসেরই মান আছে। আমাদের যে এসএসসির ফলাফল হয়েছে তারও কিন্তু একটা মান আছে, জিপিএ দিয়ে কিন্তু তার মানকে নির্ধারণ করা হচ্ছে। ঠিক তেমনি জীবনযাপনেরও মান আছে, সেই মানটাকে খেয়াল রেখে কিন্তু আমাদের এই মানটাকে খেয়াল রাখা, এটাও কিন্তু একটা গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেকেরই, প্রত্যেক ভোক্তারই কিন্তু দায়িত্ব এবং কর্তব্য আছে। তোমার নিজস্ব একটা দায়িত্ব কর্তব্য আছে। খেয়াল করো, তোমার বাবা মা তোমাকে এসএসসি পাস করিয়েছেন, তাহলে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে তোমার এই যে দায়িত্ব কর্তব্যের কথা বলছিলাম, দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে তোমার বাবা মা কিন্তু তোমাকে এসএসসি পাস করিয়েছেন, তাদের দায়িত্ব কর্তব্যের একটা অংশ তারা শেষ করেছেন। এখন তোমাদের কি দায়িত্ব কর্তব্য আছে? তোমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে এখন পরবর্তী স্টেপটাকে সুষ্ঠু সুন্দরভাবে শেষ করা। তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে এই যে এইচএসসি সময়টা খুব কম, এটা হচ্ছে 2020, আগামী 2021, তোমরা 2022-এ পরীক্ষা দেবে। তাহলে এই বছরে তোমাদের যদিও ক্লাস শুরু হওয়ার কথা ছিল জুলাইয়ের 1 তারিখ থেকে, সেটা কিন্তু পিছিয়ে আমাদের এই অক্টোবরে এসে ঠেকেছে। আর এইখান থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, আর আগামী বছরের ডিসেম্বরে হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ হবে। তাহলে ওখানে আছে 12 মাস, 12 আর 3 15 মাস। এই 15 মাসের মধ্যে তোমাদের বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন জিনিসগুলো কিন্তু চলতে থাকবে। সময় এখানে কম, অতএব তোমার অন্যান্য জিনিসগুলো খেয়াল রেখে তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে থেকেই কিন্তু তোমাকে পড়াগুলো শেষ করতে হবে। অতএব খেয়াল রাখতে হবে কত তাড়াতাড়ি আমি আমার দায়িত্ব এবং কর্তব্যকে শেষ করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। তাহলে তোমার দায়িত্ব কর্তব্য কি? নির্দিষ্ট সময়ে তোমার পড়াকে শেষ করা, এবং পড়াটাকে শেষ করে তোমার বাবা মার যে ভবিষ্যতে তোমার সম্পর্কে যা চিন্তা করেছেন সেই জায়গাটা, তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করা, এবং নিজের যে লক্ষ্য নির্ধারণ করেছো যে কোথায় তুমি নিজেকে দেখতে চাও সেই জায়গাটাকে নিজেকে পৌঁছে দেওয়া। এরপরে আসি আমরা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি। সিদ্ধান্ত যখন আমরা গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি যখন আমরা করব, তখন কিন্তু ব্যক্তিগত এবং পারিবারিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের
একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়নও করতে হবে। আমার পরিবারের যে সম্পদ আছে, আমার পরিবারের যে ইচ্ছা বা লক্ষ্য আছে, সেই লক্ষ্য বা সেই ইচ্ছাকে যখন আমি একত্রিত করতে পারবো এবং একত্রিত করে যখন আমি আমার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তখনই কিন্তু আমি সুষ্ঠু সম্পদের ব্যবহার করতে পারবো। তাহলে এতক্ষণ আমি তোমাদেরকে কি বলেছি, গৃহ ব্যবস্থাপনা কাকে বলে, গৃহ ব্যবস্থাপনার একটা সাধারণ ধারণা কাঠামো, বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা, তার পাশাপাশি কিছু কাঠামো তোমাদেরকে আমি দেখিয়েছি। এরপরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি। 15টা পয়েন্ট আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে গেলে কিভাবে উত্তর লিখতে হবে, পড়া যখন শেষ হবে আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেব। তবে আমি তোমাদেরকে অনুরোধ করছি, এই প্রথম অধ্যায়টা তোমরা একটু বাসায় একবার রিডিং দিয়ে নেবে। আগামী ক্লাসে কিন্তু আমি এই চ্যাপ্টারের বাকি অংশগুলো শেষ করে দেবার চেষ্টা করব। সবশেষে তোমাদেরকে একটি কথা বলি, নিজের আত্মসম্মান বোধকে অক্ষুণ্ণ রেখে, নিজেকে ভালোবেসে, নিজেকে সম্মান করে যদি তুমি সামনে এগোতে চাও, তাহলেই তুমি অন্যের কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং সম্মান পেতে পারবে। কারো কাছ থেকে নিজে সম্মান পেতে গেলে অপরকেও সম্মান করতে হবে। কারো কাছ থেকে ভালোবাসা পেতে গেলে তাকেও ভালোবাসতে হবে। কারো কাছ থেকে স্নেহ পেতে গেলে অপরকেও স্নেহ করতে হবে। বড়কে যদি তুমি শ্রদ্ধা করো, তাহলে তোমার ছোটরা তোমাকে শ্রদ্ধা করবে। তুমি যা করবে তুমি তাই ফেরত পাবে। প্রকৃতির এই নিয়মকে জেনে, ভালোবেসে, নিজেকে ভালোবাসতে শেখো, নিজের আমিত্ববোধকে জানতে শেখো। সবশেষে বলবো, গুরুজনদেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে ভালোবেসো, আর সর্বোপরি সৃষ্টিকর্তাকে মাথায় রেখে প্রতিনিয়ত তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আজকে তুমি বেঁচে আছো, এর জন্যই তাকে তুমি শুকর আলহামদুলিল্লাহ বলো। যেভাবেই তোমার সৃষ্টিকর্তাকে তোমার ডাকতে ইচ্ছা করে তুমি ডাকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।